বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা মার্ভেল সিক্রেট এম্পায়ার কমিকে থার্ড পার্টটিকে এক্সপ্লেন করতে চলেছি, যে কমিকটি পুরোপুরিভাবে ক্যাপ্টেন আমেরিকার উপর নির্ধারিত। বন্ধুরা আপনারা যদি এই কমিকের আগের দুটো পার্টকে না দেখে থাকেন তাহলে আপনি সব থেকে প্রথমে ওই দুটো ভিডিওকে দেখে নিন, তাতে আপনি অতি সহজেই এই কমিকের কাহিনীকে বুঝে যেতে পারেন। চলুন বন্ধুরা এবার এই কমিকের পরবর্তী কাহিনীকে শুরু করা যাক। আগের এপিসোডের মধ্যে আমরা দেখতে পেয়েছিলাম ক্যাপ্টেন আমেরিকা হাইড্রার সাথে মিলে ক্যাপ্টেন মার্ভেল এবং তার পুরো টিমকে মহাকাশের মধ্যে ফাঁসিয়ে দেয়। অন্যদিকে পৃথিবীর মধ্যে ডক্টর স্ট্রেঞ্জ এবং তার সমস্ত সাথীদেরকে ডার্ক ডাইমেনশনের মধ্যে ফাঁসিয়ে দেয়। এমনকি সে পুরো ইউএসএ দেশকে হাইড্রার উপরেই ছেড়ে দেয়, যার ফলে এখন হাইড্রা পুরো দেশকে নিজের ইচ্ছে মতোই কন্ট্রোল করতে শুরু করে। কিন্তু পুরো ইউএস এর উপর কন্ট্রোল করার পর ক্যাপ্টেন আমেরিকা ম্যাডাম হাইড্রার সাথে দেখা করে। এখানে ম্যাডাম হাইড্রা ক্যাপ্টেনকে বলতে থাকে এখন হাইড্রাকে ইউএস এর পর পুরো দুনিয়ার মধ্যেই ছড়িয়ে যেতে হবে এবং পুরো দুনিয়াকে কন্ট্রোল করার পর এরপরেই পুরো ইউনিভার্সকেও কন্ট্রোল করতে হবে। এবং সে নিজের এই কাজটিকে পূরণ করার জন্য তাদের আসলে কসমিক কিউবের দরকার ছিল, যে কসমিক কিউবের অনেকগুলো টুকরো ভিন্ন ভিন্ন দেশের মধ্যে ছড়িয়ে গিয়েছিল এবং ওই সমস্ত জিনিসগুলোকে খোঁজার কাজ ম্যাডাম হাইড্রা ক্যাপ্টেন আমেরিকাকে দিয়ে দেয়। এরপরে ক্যাপ্টেন বেরিয়ে পড়ে ওই কসমিক কিউবের সমস্ত টুকরোগুলোকে খোঁজার জন্য। অন্যদিকে অ্যাভেঞ্জার্স এর বন্ধু রিক জোন্সকে হাইড্রা মৃত্যুর সাজাকে দিয়ে দেয়, কিন্তু মারা যাওয়ার আগে রিক জোন্স নিজের একটি মেসেজকে পেন ড্রাইভের মধ্যে সেভ করে নেয় এবং সে ওই পেন ড্রাইভকে টনি স্টার্কের কাছেও পাঠিয়ে দেয়। এরপরে টনি স্টার্ক যখন ওই পেন ড্রাইভকে খুলে নেয় তখনই ওখানে রিক জোন্সের একটি ভিডিও এসে যায়, যে ভিডিওর মধ্যে রিক জোন্স বলতে থাকে সে খুবই ভালোভাবে জানে ক্যাপ্টেন আমেরিকার সাথে কি ঘটেছে। এবার আগের কাহিনীর শুরুতে আমরা রিক জোন্সের ভিডিওকে দেখতে পাই, যে ভিডিওর মধ্যে রিক জোন্স সুপার হিরোদেরকে বলতে থাকে সে জানতে পেরে গিয়েছে ক্যাপ্টেন আমেরিকার সাথে কি ঘটেছে এবং ক্যাপ্টেন কেন সত্যতা এবং সততাকে ছেড়ে হাইড্রার মতো ইভেল অর্গানাইজেশনকে সাহায্য করছে। রিক জোন্স আরো বলে আজ থেকে অনেক বছর আগে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রেড স্কাল কসমিক কিউবকে নিয়ে নেওয়ার পর যখন সে পুরো দুনিয়াকেই কন্ট্রোল করার চেষ্টা করছিল তখন ক্যাপ্টেন তাকে ওই কাজটিকে করা থেকে বাধা দিয়ে দেয়, যার ফলে ওখানে রেড স্কালের মৃত্যু হয়ে যায় এবং কসমিক কিউবেরও অনেকগুলো টুকরো হয়ে যায়, যে টুকরোগুলো দুনিয়ার ভিন্ন ভিন্ন প্রান্তের মধ্যেই ছড়িয়ে যায়। কিন্তু বন্ধুরা তোমরা এটিকে জেনে অবাক হবে যে রেড স্কাল মারা যাওয়ার কিছু বছর পর আবার জীবন্ত হয়ে যায় এবং সে নিজের কয়েকটি সাথীদের সাথে মিলে একটি গোপন জায়গার মধ্যেই লুকিয়ে লুকিয়ে নিজের সমস্ত নতুন প্ল্যানকেই বানাতে শুরু করে। কিন্তু যখন সে একদিন এমনি বসেছিল তখনই তার সামনে একটি ছোট বাচ্চা এসে যায়, যে বাচ্চাটি আসলে আর কেউ নয় বরং কসমিক কিউবের সেন্টিয়েন্ট ফর্ম ছিল। সে নিজেকে কবিক বলে রাখতো। সে রেড স্কালের কাছে পৌঁছে গিয়ে তাকে বলতে থাকে তার নাম হলো কবিক এবং সেই হলো একটি কসমিক কিউব। কবিক রেড স্কালের কাছে এই জন্য এসেছিল কারণ রেড স্কাল অনেক বছর ধরেই নিজের কাছে কসমিক কিউবকে রেখেছিল এবং এত বছর ধরে রেড স্কালের কাছে থাকার জন্য কবিক রেড স্কালকে নিজের বাবা মনে করতে শুরু করে। যেহেতু কবিকের মধ্যে একটি ছোট বাচ্চার ফিলিং ছিল এই জন্যই সে নিজের বাবার সাথে দেখা করার জন্য এসে যায়। এই কথাকে জানার পর রেড স্কাল খুবই খুশি হয়ে যায় এবং সে কবিককে নিজের মেয়ের মতোই পালন করতে শুরু করে, কারণ সে জানতে পেরে গিয়েছিল দুনিয়ার সব থেকে বড় অস্ত্র তার কাছে নিজে চলে এসে গিয়েছে। রেড স্কাল কবিককে পালন করতে করতে তাকে হাইড্রার সম্বন্ধে সবকিছুই বলে দেয় এবং সে তাকে এটিকে শেখাতে থাকে হাইড্রা আসলে খুবই ভালো একটি অর্গানাইজেশন যারা পুরো দুনিয়ার মধ্যেই ন্যায় এবং শান্তিকে নিয়ে আসার চেষ্টা করছে। যেহেতু কবিক একটি ছোট বাচ্চা ছিল এই জন্যই সে রেড স্কালের সমস্ত কথাগুলোকেও শুনতে শুরু করে। এই জন্যই কবিকের নজরে হাইড্রার প্রত্যেকটি এজেন্টই এক একটি সুপার হিরো ছিল এবং পৃথিবীর মধ্যে থাকা প্রত্যেকটি সুপার হিরোয় এক একটি সুপার ভিলেন ছিল। এখানে রেড স্কাল তাকে এটিও বলতে থাকে শিল্ড হলো এই পুরো দুনিয়ার সব থেকে বড় শত্রু এবং তারা সবসময় হাইড্রাকে দুনিয়ার মধ্যে ভালো কাজ করা থেকে বাধা দেয়। এই সমস্ত কথাগুলোকে শোনার পর কবিক রেড স্কালকে নিজের সাথেই নিয়ে চলে যায়, এমনকি সে তার সাথে শিল্ডের একটি ল্যাবের মধ্যে পৌঁছে যায়, যেখানে তারা পৌঁছে গিয়ে কবিক রেড স্কালকে বলতে থাকে বাবা আমি তোমাকে একটি সারপ্রাইজ দিতে চাই। এরপরে সে রেড স্কালকে এরিক সেলভির সাথে দেখা করায়। এরিক সেলভি শিল্ডের খুবই বড় একটি সায়েন্টিস্ট ছিল। যেহেতু কবিকের নজরে শিল্ডের প্রত্যেকটি মেম্বারই খুবই খারাপ ছিল এই জন্য সে এরিক সেলভির কাছে পৌঁছে গিয়ে সে তার মেমোরি এবং রিয়েলিটিকে চেঞ্জ করিয়ে দেয় এবং সে তাকে হাইড্রার সাইডে করে নেয়। এই জন্যই যখন এরিক সেলভি হাইড্রার সাথে দেখা করে তখনই সে নিচে বসে তার হাতে চুমু দিতে শুরু করে এবং সে রেড স্কালকে বলতে থাকে সুপ্রিম কমান্ডার আপনার সাথে দেখা করা আমার খুবই একটি গর্বের কাজ, হাইড্রার জয় হোক। এই কথাকে শোনার পর রেড স্কাল তো পুরোপুরি ভাবে অবাক হয়ে যায়, কারণ সে জানতো না যে কবিকের ভেতর এমন ধরনের পাওয়ার রয়েছে যার সাহায্যে সে যে কোনো ক্যারেক্টারের মেমোরি এবং রিয়েলিটিকেও পরিবর্তন করে দিতে পারে। এরপরে রেড স্কালের মাইন্ডের মধ্যে খুবই ভালো একটি আইডিয়া এসে যায়। এই জন্য সে নিজের আইডিয়ার সম্বন্ধে চিন্তা করতে করতে সে
কবিককে জিজ্ঞাসা করতে থাকে, বেটা তুমি যেমন ভাবে তার রিয়েলিটিকে পরিবর্তন করে তাকে হাইড্রার সাইডে করে নিয়েছো, তেমন ভাবে তুমি কি এই কাজটিকে সবার সাথেই করতে পারবে? যার উত্তরে কবিক তাকে বলতে থাকে, হ্যাঁ বাবা, আমি এই কাজটিকে সবার সাথেই করতে পারবো। এই কথাকে শোনার পর রেড স্কাল হাসতে শুরু করে, কারণ তার মাথার মধ্যে এমন একটি আইডিয়া এসে গিয়েছিল, যেই আইডিয়াটি যদি পুরো হয়ে যায় তাহলে তার জন্য পুরো দুনিয়ায় ধ্বংস হয়ে যেতে পারে। কারণ রেড স্কাল এটিকে চিন্তা করেছিল, সে এখন কবিকের পাওয়ারকে ব্যবহার করে নিজের সব থেকে বড় শত্রু এবং দুনিয়ার সব থেকে সৎ সুপার হিরোকে তার পুরোপুরি ভাবেই রিয়েলিটিকে চেঞ্জ করিয়ে দিবে। এবং ওই সুপার হিরোটি আর কেউ নয় বরং ক্যাপ্টেন আমেরিকা ছিল। রেড স্কাল এটিকে চিন্তা করেছিল, সে পুরো দুনিয়ার সব থেকে বড় সৎ এবং দেশভক্ত সুপার হিরোর তার রিয়েলিটিকে পরিবর্তন করিয়ে দিবে। আসলে যে সুপার হিরোটি পুরো দুনিয়ার জন্য একটি আশার কিরণ, সে ওই আশাকে পুরোপুরি ভাবে শেষ করিয়ে দিবে এবং সে ওই সুপার হিরোকে পুরোপুরি ভাবেই হাইড্রার জন্য সৎ বানিয়ে দিবে, যার ফলে ক্যাপ্টেন আমেরিকা হাইড্রার জন্যই কাজ করবে। এই জন্য রেড স্কাল কবিককে এটি বলতে থাকে, তাকে তার জন্য ক্যাপ্টেন আমেরিকার রিয়েলিটিকে পরিবর্তন করতে হবে এবং তাকে হাইড্রার একটি এজেন্টে পরিবর্তন করতে হবে। এরপরে কবিক নিজের বাবার কথাকে শুনে কবিক ক্যাপ্টেনের রিয়েলিটিকে পরিবর্তন করিয়ে দেয় এবং এটি তখন হয়েছিল যখন ক্যাপ্টেন আমেরিকা বুড়ো হয়ে যায় এবং প্লিজেন্ট ভ্যালির মধ্যে সে কসবন্ডের সাথে লড়াই করছিল। কারণ ওই সময়ের মধ্যেই কবি যখন রিয়েলিটিকে পরিবর্তন করে ক্যাপ্টেনকে তার সুপার সোলজারের সিরামের পাওয়ার ব্যাক করে দেয়, তখন সে ক্যাপ্টেনের পুরো রিয়েলিটিকেই পুরোপুরি ভাবে পরিবর্তন করিয়ে দেয়, যার ফলে সে তাকে দুনিয়ার সব থেকে সৎ সুপার হিরো থেকে সোজা তাকে একটি হাইড্রার এজেন্টে পরিবর্তন করে দেয়, যে হাইড্রার জন্য সবসময় সৎ ছিল। এটির পর থেকে ক্যাপ্টেন ধীরে ধীরে এই সমস্ত প্ল্যান গুলোকেই বানাতে থাকে এবং সে ওই সমস্ত কাজগুলোকে করে দেয় যেগুলো আমাদের সামনে রয়েছে। হ্যাঁ বন্ধুরা, আমি তোমাদেরকে আরেকটি কথা বলতে চাই, ক্যাপ্টেন আমেরিকা খুবই সৎ একটি সুপার হিরো, এমনকি সে দুনিয়ার সমস্ত সুপার হিরোদের থেকেও খুবই বেশি সৎ। এই জন্য কবি যখন ক্যাপ্টেনের রিয়েলিটিকে পরিবর্তন করিয়ে দিয়েছিল, তখন ক্যাপ্টেনের মধ্যে যতগুলো ভালো গুণ ছিল সে ততটাই খারাপে পরিবর্তন হয়ে যায়। এই জন্য ক্যাপ্টেন এখন এতটাই খারাপে পরিবর্তন হয়ে গিয়েছে, যার ফলে সে এখন সিদ্ধান্ত নিয়ে নিচ্ছে সেই হবে হাইড্রার লিডার। এমনকি সে এই কাজটিকে পূরণ করার জন্য সে একদিন রেড স্কালের কাছে পৌঁছে যায় এবং সে তার কাছে পৌঁছে গিয়ে তাকে পুরোপুরি ভাবে মেরে দেয়। এমনকি সে তার জায়গাকে নিয়ে পরিবর্তন হয়ে যায় হাইড্রার সুপ্রিম লিডার। এরপরে রিক জোন্সের কাহিনী এখানেই শেষ হয়ে যায় এবং সে নিজের ভিডিওর মধ্যে আগে বলতে থাকে, হাইড্রা এখন পুরো এই ইউনিভার্সের মধ্যে কন্ট্রোল করতে চায় এবং তাদের এই কাজটিকে করার জন্য তাদের কসমিক কিউবের দরকার হবে। কিন্তু কসমিক কিউবের অনেকগুলো টুকরো দুনিয়ার ভিন্ন ভিন্ন প্রান্তের মধ্যে ছড়িয়ে রয়েছে, কিন্তু ক্যাপ্টেন ওই সমস্ত জিনিসগুলোকে যে কোনো পরিস্থিতির মধ্যে খুঁজে বার করবে। কিন্তু বন্ধুরা, তোমাদেরকে এই কাজটি করা থেকে ক্যাপ্টেনকে আটকাতে হবে। হ্যাঁ বন্ধুরা, আরেকটি কথা, ক্যাপ্টেনের মধ্যে এখনো পর্যন্ত তার আগের পার্সোনালিটি রয়েছে, ওই পার্সোনালিটি যেটি দুনিয়ার জন্য আগে আশার কিরণ ছিল এবং ওই আশাটিকেই আমরা ক্যাপ্টেন আমেরিকা নামে জানতাম। ওই ক্যাপ্টেনকে কেউ যদি বাঁচাতে পারে তারা হলে তোমরা সবাই। এবং যেতে যেতে আমি তোমাদেরকে একটি কথাই বলবো, কখনোই হার মানো না। কথাকে বলার পর রিক জোন্সের ভিডিও এখানেই শেষ হয়ে যায়। এরপরে আয়রন ম্যান নিজের টিম মেম্বারদের সাথে এটিকে ডিসকাস করতে শুরু করে এবং সে নিজের সাথীদেরকে বলতে থাকে, বন্ধুরা, রিক জোন্সের কথা যদি সত্যি হয়ে থাকে তাহলে আমরা এখনো পর্যন্ত কিছু করতে পারবো। আমি তো মনে করছিলাম স্টিভ রজার্স নিজের ইচ্ছে থেকেই এই সমস্ত কাজগুলোকে করছিল, কিন্তু এখন আমরা সবাই জানতে পেরে গিয়েছি স্টিভ এখন চেঞ্জ হয়ে যায়নি, বরং সে তো কখনো পরিবর্তন হতেই পারে না। তাকে তো রেড স্কাল কবিকের সাহায্যে পরিবর্তন করেছে। এই সমস্ত কথা বলার পর তার একটি প্ল্যানকে বানিয়ে নেয়, যেমন রিক জোন্স তাদেরকে ভিডিওর মধ্যে বলেছিল তাদেরকে ক্যাপ্টেনের আগে ওই সমস্ত কসমিক কিউবকেই খুঁজতে হবে। এই জন্য সমস্ত সুপার হিরোরা মিলে এই সমস্ত কসমিক কিউব গুলোকেই খোঁজার জন্য প্ল্যানকে বানাতে থাকে। কিন্তু ওই টিমের মধ্যে ব্ল্যাক উইডো এই সমস্ত কথাগুলোকে বিশ্বাস করছিল না, কারণ সে মনে করছিল এই সমস্ত গুলো ক্যাপ্টেনের একটি প্ল্যান এবং রিক জোন্সের মুখ দিয়ে ক্যাপ্টেনই এই সমস্ত কথাগুলোকে বলিয়েছে যাতে ক্যাপ্টেন এই কাজটিকে করে আমাদেরকে ধরতে পারে। এই জন্য ওই সমস্ত কথাগুলোকে চিন্তা করে ব্ল্যাক উইডো ওই জায়গা থেকে পালিয়ে যায়। অন্যদিকে আমরা ক্যাপ্টেন আমেরিকাকে দেখতে পাই যে ম্যাডাম হাইড্রার সাথে দেখা করার পর সে হাইড্রার কতগুলো এজেন্টের সাথে দেখা করার জন্য এসে যায়। ওখানে পৌঁছে গিয়ে ক্যাপ্টেন ক্র্যাকারকে বলতে থাকে তারা কি কসমিক কিউবের লোকেশনকে খুঁজতে পেরেছে, যার উত্তরে ক্র্যাকেন ক্যাপ্টেনকে বলতে থাকে তারা একটি লোকেশনের জায়গাকে খুঁজে পেয়ে গিয়েছে এবং কসমিক কিউবের ওই টুকরোটি অ্যাটলান্টের মধ্যে রয়েছে, অর্থাৎ অ্যাটলান্টের রাজা নেমোরের কাছে। এই কথাকে জানার পর ক্যাপ্টেন হাইড্রার একটি ছোট টিমকে বেরন জিমোর সাথে অ্যাটলান্টের মধ্যে পাঠিয়ে দেয় এবং সে তাদেরকে এটির অর্ডার দিয়ে দেয় যে তারা যেন যে কোনো
পরিস্থিতির মধ্যেই কসমিক কিউবের ওই সমস্ত টুকরোগুলোকে এই জায়গার মধ্যেই নিয়ে আসে। ক্যাপ্টেনের অর্ডারকে শোনার পরেই ব্যারন জিমো অ্যাটলান্টের মধ্যেই পৌঁছে যায়, এমনকি তারা পুরো অ্যাটলান্টকেই ধ্বংস করতেও শুরু করে। কিন্তু তখনই তারা জানতে পারে যে অ্যাটলান্টের রাজা নেমর আগে থেকেই ওই জায়গা থেকে পালিয়ে গিয়েছে, এমনকি কসমিক কিউবের টুকরো তার কাছেই রয়েছে। এরপরে ব্যারন জিমো যখন ক্যাপ্টেনের সাথে কন্ট্যাক্ট করে তাকে এই সমস্ত ব্যাপারে বলে দেয়, তখন ক্যাপ্টেন খুবই বেশি রেগে গিয়ে ব্যারন জিমোকে এটির অর্ডার দিয়ে দেয় যে সে যেন পুরো অ্যাটলান্টকেই ধ্বংস করে দেয়। এরপরে জিমো এই কাজটিকে করে। এরপরে হাইড্রাইজেন ক্র্যাকেন ক্যাপ্টেনকে বলতে থাকে তারা আবার একটি কসমিক কিউবের লোকেশনকে খুঁজে পেয়ে গিয়েছে এবং এখনের সময়ে ওই কসমিক কিউবের টুকরোটি আল্ট্রনের কাছে রয়েছে। এই কথাকে জানার পর ক্যাপ্টেন আমেরিকা নিজেই আল্ট্রনের কাছে যাওয়ার জন্য রেডি হতে শুরু করে দেয়। এরপরে ক্যাপ্টেন নিজের তৈরি করা অ্যাভেঞ্জারের টিমকে নিয়ে সোজা আল্ট্রনের সাথে লড়াই করার জন্য বেরিয়ে পড়ে। এই সময়ের মধ্যে যে আল্ট্রন ছিল তাকে পিমট্রনও বলা হতো, কারণ এই সময়ের মধ্যে আল্ট্রন নিজের ক্রিয়েটর হ্যাংপিং এর বডির উপরেই কন্ট্রোল করে নিয়েছিল, যার ফলে আল্ট্রনের অর্ধেক বডি ছিল আল্ট্রনের এবং বাকি অর্ধেক বডি ছিল হ্যাংপিং এর। এখানে যখন ক্যাপ্টেন নিজের টিমকে নিয়ে আল্ট্রনের কাছে যাচ্ছিল, তখন অন্যদিকে টনি স্টার্ক এটিকে জানতে পেরে গিয়েছিল কসমিক কিউবের একটি টুকরো আল্ট্রনের কাছে রয়েছে। এই জন্য টনি ওই টুকরোকে পাওয়ার জন্য নিজের টিম মেম্বারদেরকে নিয়ে ওখানে যেতে শুরু করে। এরপরে ক্যাপ্টেন এবং আয়রন ম্যানের টিম যখন ওই জায়গার মধ্যে পৌঁছে যায়, তখনই তারা একে অপরকে সামনে দেখে নিজেদের মধ্যে লড়াই করতে শুরু করে। কিন্তু যখনই তাদের লড়াইকে আল্ট্রন দেখতে পেয়ে যায়, তখনই সে নিজের পাওয়ারকে ব্যবহার করে তাদের সবাইকে ওখানে নিয়ে চলে আসে এবং সে সমস্ত সুপারহিরোদেরকেই নিজের টেবিলের মধ্যেই বসিয়ে দেয়। হ্যাংপিং এর কনসিয়াসনেস থাকার জন্য আল্ট্রন খুবই ভালোভাবে সমস্ত অ্যাভেঞ্জার্সকেই জানতো। এই জন্য সে ওখানে সমস্ত অ্যাভেঞ্জার্স এর সাথেই কথা বলতে শুরু করে। কিন্তু কথা বলার সময় টনি স্টার্ক আল্ট্রনকে রাগিয়ে দেয়, তার ফলে আল্ট্রন তাদের উপর অ্যাটাক করে দেয়। কিন্তু তখনই অ্যান্টম্যান ছোট হয়ে গিয়ে আল্ট্রনের কাছে পৌঁছে যায় এবং সে তাকে বলতে থাকে তুমি এখনো পর্যন্ত হ্যাংপিং এবং তুমি হলে সেই হ্যাংপিং যে একটি সুপার হিরো, যে পুরো দুনিয়ার মধ্যে ভালো কিছুকে করতে চায়। এই জন্যই তোমার কাছে যে কসমিক কিউবটি রয়েছে, এই জন্যই তুমি ওটিকে আমাকে দিয়ে দাও, ক্যাপ্টেন আমেরিকাকে না দিয়ে। কারণ তুমি যদি কসমিক কিউবকে ক্যাপ্টেনকে দিয়ে দাও, তাহলে সবকিছুই ধ্বংস হয়ে যাবে। অ্যান্টম্যানের কথাকে শুনে হ্যাংপিং জানতে পেরে যায় এবং যে কসমিকের টুকরোটি তার কাছে ছিল সেটিকে সে উঠিয়ে নিয়ে আয়রন ম্যানকে দিয়ে দেয়। এরপরে আয়রন ম্যানের পুরো টিম ওই জায়গা থেকে পালিয়ে যায়। এরপরে দেখতে দেখতে ক্যাপ্টেন আমেরিকার পুরো টিমও ওই জায়গা থেকে চলে যায়। এরপরে যখন ক্যাপ্টেন হাইড্রার বেসের মধ্যে পৌঁছে যায়, তখন সে ওই জায়গার মধ্যে নেমরকে দেখতে পায়, যে আগে থেকে ক্যাপ্টেনের জন্য অপেক্ষা করছিল। ক্যাপ্টেন ওখানে এসে যাওয়ার পরেই নেমর তার সাথে হ্যান্ডশেক করে। সে তার সামনে নীল ডাউন করে সে ক্যাপ্টেনকে ওই কসমিক কিউবটি দিয়ে দেয়, যে ক্যাপ্টেনকে বলতে থাকে আপনি এই কসমিক কিউবটি নিয়ে নিন, কিন্তু এর পরিবর্তে আপনি এটির প্রমিস করুন আজকের পর থেকে আপনি আমার মানুষদের সাথে ওই সমস্ত কাজগুলোকে করবেন না যেগুলোকে আপনি আজকে করেছেন। আপনি তাদের সবাইকে শান্তিতে থাকতে দিবেন। ক্যাপ্টেন ওই ডিলকে পুরোপুরিভাবে মেনে যায় এবং সে নেমরের হাত থেকে কসমিক কিউবের টুকরোকে নিয়ে নেয়। এরপরে আমরা একটি অজানা জায়গার দৃশ্যকে দেখতে পাই। এটি আসলে এমন একটি জায়গা ছিল যেটির সম্বন্ধে কেউ কিছুকে জানে না এবং এই জায়গাটিকে দেখতেও অনেকটাই অদ্ভুত ধরনের ছিল। এই জায়গাটির মধ্যেই ধীরে ধীরে রাত হতে শুরু হয়ে যায় এবং ওই জঙ্গলের মধ্যেই একটি মেয়ে দৌড়াচ্ছিল, কারণ তার পেছনে অনেকগুলো মনস্টার পড়ে গিয়েছিল এবং তাদের হাত থেকে নিজের জীবনকে বাঁচানোর জন্য সে দৌড়াচ্ছিল। কিন্তু একটি সময়ের মধ্যে তারা এটিকে মনে করতে থাকে সে আর তাদের হাত থেকে বাঁচতে পারবে না। কিন্তু এর পরের মুহূর্তের মধ্যেই ওই সমস্ত মনস্টারদের উপর অ্যাটাক হয়ে যায় এবং একটি লোক ওখানে এসে গিয়ে তাদের সবাইকে খুবই খারাপভাবে মারতে থাকে। এরপরে ওই লোকটি ওই মেয়েটিকে সাহায্য করার জন্য নিজের হাতকে বাড়িয়ে দেয়। কিন্তু ওই মেয়েটি যখন ওই লোকটিকে জিজ্ঞাসা করে সে আসলে কে এবং সে এই জায়গার মধ্যে কি করছে, তখনই সে বলতে থাকে তার নাম হলো স্টিভ রজার্স এবং আমি এখন শুধুমাত্র নিজের ঘরের দিকে যাচ্ছি। বন্ধুরা, এটি ছিল মার্ভেল সিক্রেট এম্পায়ার কমিকের থার্ড পার্ট। খুব তাড়াতাড়ি এই ভিডিওর চতুর্থ পার্ট অর্থাৎ ফাইনাল পার্টটি আসতে চলেছে। বন্ধুরা, আজকের এই ভিডিওটি এতটা পর্যন্তই। দেখা হচ্ছে অন্য একটি ভিডিওকে নিয়ে, ততক্ষণের জন্য বাই বাই।